মুভির শুরুতেই আমরা দেখি একটা লোক একটা মেয়েকে অনেক খারাপভাবে টর্চার করে করে মারছে। কখনো পায়ে কখনো হাতে, এইভাবে তার পুরো বডি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছিল। অনেক নৃশংসভাবেই এইসব করে। আর দেখে পরিষ্কার বোঝা যায় এটা কোনো সাইকোর কাজ ছাড়া কোনো স্বাভাবিক কারো কাজ হতে পারে না। সিন কাট হয়ে এখান থেকে একটা অনাথ আশ্রমে মৈতালি নামের এই মেয়েটার উপর চলে যায়। মৈতালি যখনই সুযোগ পেত এই অনাথ আশ্রমে এসে এই বাচ্চাগুলোর সাথে দেখা সাক্ষাৎ করে যেত, তাদের জন্য অনেক কিছু নিয়ে আসতো। কারণ আসলে মৈতালিও ছিল একজন অনাথ। এই অনাথ আশ্রম থেকে এসে বড় হয়েছে। ওইখানে দুর্গা নামের অন্ধ একটা মেয়ে এসে মৈতালিকে বলে, তোমাকে ম্যাডাম ডাকছে, এসে একটু দেখে যাও। এইখানে দেখা যায় সেই অনাথ আশ্রমে ধানু নামের এই লোকটা এসেছিল। এই ধানুর ছিল শহরের একজন বিজনেসম্যান। এও মাঝে মাঝে এসে এই অনাথ আশ্রমে ডোনেশন করে যায়, যার জন্য এখানে সবাই ধানুরকে অনেক সম্মান করে। যে আপনার মতো লোকের জন্যই এই অনাথ বাচ্চাগুলো দুবেলা শান্তিতে ঠিকঠাকভাবে খেতে পারছে। সত্যি আপনার যতই তারিফ করব ততই কম হবে। ধানুর বলে, আরে ম্যাডাম, আমি নিজে একজন অনাথ, তাই অনাথ হওয়ার কষ্ট তো একজন অনাথই বুঝবে। এর উপর আজ আমার জন্মদিন, তাই এই দিনটাই আমি চাই এখানে সবাইকে নিয়ে আমি আমার জন্মদিন সেলিব্রেট করি, যার জন্যই এই দিনে এখানে আসা। এরা এইসব নিয়ে কথাবার্তা বলছে। ওইখানে সেই অন্ধ মেয়ে দুর্গা এবং মৈতালি এসে পৌঁছে। দুর্গা খুশবু পেয়ে এটা আন্দাজ করে ফেলে যে তাদের সেইখানে ধানুর এসেছে। এরই সাথে আমরা এখানে এটাও জানতে পারি এই মৈতালি আসলে কথা বলতে পারে না। এই গান থেকে সিন চলে যায় একটা ক্যাফেতে এই এসআই এবং তার একজন সহকারীর উপর। এরা দুজন এইখানে এসে কেউ একজনের জন্য অপেক্ষা করছে। এইখানে তাদের কাছে খবর আসে কোনো একটা জায়গায় একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। কিন্তু দেখা যায় এই খবরটা পাওয়ার পরও তারা সেখানে যায় না, কারণ আসলে এসপি তাদের কল করেই এইখানে এসে একজনের সাথে দেখা করতে বলেছিল কোনো একটা কেসের ব্যাপারে। তাই তারা দুজন এইখানে এসে সেই লোকটার জন্য অপেক্ষা করছে, যার একটু পরেই অনির্বেশ নামের এসে সেইখানে হাজির হয়। ইন্সপেক্টর অনির্বেশকে বলে, মনে হয় আমি আগে তোমাকে কোথাও দেখেছি। অনির্বেশ বলে, না স্যার, দেখেননি, শুনেছেন, আমি একজন ডাবিং আর্টিস্ট। এইটা শুনে ইন্সপেক্টর প্রকাশ বলে, তার মানে মিমিক্রি করো? চলো একটা জবরদস্ত মিমিক্রি করে দেখাও তো, বসে বসে অনেকক্ষণ ধরে বোর হচ্ছি। এভাবে প্রকাশ কিছু সেলিব্রিটিদের নাম বলে অনির্বেশকে তাদের মিমিক্রি করতে বলে। তবে অনির্বেশ প্রকাশকে বলছিল যে স্যার, আপনি প্রথম আমার সমস্যার ব্যাপারে তো শুনুন। কিন্তু প্রকাশ জেদ ধরেছে, প্রথম আগে মিমিক্রি করো। কোনো উপায় না দেখে অনির্বেশও কিছু সেলিব্রিটিদের মিমিক্রি করে দেখায়। এক পর্যায়ে প্রকাশকে কিছু টাকা দিয়ে পটানোর চেষ্টা করে, যাতে তার কেসটা সিরিয়াসলি নেয়, তার সমস্যার ব্যাপারে যেন মন দিয়ে শোনে। টাকা দেওয়ার পর গিয়ে প্রকাশ বলে, ঠিক আছে, দেখি বলো তোমার সমস্যা কি। অনির্বেশও তার কাহিনী বলতে শুরু করে। বলে, স্যার, আমার বিয়ে হয়েছে আজ 2 বছর। আমার ওয়াইফের নাম বিচলিতা। এখন আমার ওয়াইফ বিচলিতা এবং তার বয়ফ্রেন্ড মিলে আমাকে মার্ডার করার প্ল্যান বানাচ্ছে। আমার ওয়াইফের সেই বয়ফ্রেন্ডের নাম হচ্ছে রবার্ট। অলরেডি আমি তাদের ফটো আপনাকে পাঠিয়ে দিয়েছি। এভাবেই যা কিছু হয়েছে অনির্বেশ সব কিছু বলতে শুরু করে। সিনও আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। একদিন অনির্বেশ এবং তার বউ ইটিস পিটিস করছিল। একটু করে হতেই অনির্বেশ উঠে সাইডে চলে যায়, কারণ তার টাইমিং অতটুকুই। এখন এইটা দেখে বিচলিত তার উপর রেগে যায়, বলে, এ কি, তোমার এত জলদি হয়ে গেল? কি শুধু তোমারই কি স্যাটিসফ্যাকশন প্রয়োজন? আমার কি কিছু নেই? এত শর্ট টাইমে আমি জীবনও স্যাটিসফাই হব না। মুডটাই খারাপ করে দিলে। খাওয়া দাওয়া করার সময় তো অনেক জমিয়েই খাও, মাটন, চিকেন, বিরিয়ানি, কিছু তো বাদ রাখো না। খেয়ে খেয়ে একদম ষাঁড়ের মতো মোটা হয়েছ। না তুমি সুন্দর, না তোমার সিক্স প্যাক আছে, না বিছানায়ও ভালো মতো পারফর্ম করতে পারছো। তারপরও আমি তোমার সাথে আছি। এর জন্য তো তোমাকে তো আমার পায়ের নিচে পড়ে থাকা উচিত। এভাবে বিচলিতা অনির্বেশকে ইচ্ছা মতো কথা শুনিয়ে দেয়। অনির্বেশও মন খারাপ করে বলে, আরে বিচলিতা, তুমি আমাকে এইভাবে কেন বলছো? আমাদের দুজনের কত ভালো সম্পর্ক, আমি তোমায় কত ভালোবাসি। বিচলিতা বলে, 2-3 মিনিটে সে ভালোবাসা দিয়ে কী হবে? আমার স্যাটিসফাই হওয়ার জন্য অনেকক্ষণ লাগবে। মোমেন্টটাও হতে হবে এইরকম, যখন দুজন বেডে পারফর্ম করবে না, তখন বেহুশ হয়ে যাওয়া না পর্যন্ত ছাড়াছাড়ির কোনো সুযোগই নেই। তোমার ভিতর এরকমের ক্যাপাসিটি নেই অনির্বেশ। বলেই লাথি মেরে অনির্বেশকে রুম থেকে পাঠিয়ে দেয়। এইসব শুনে প্রেজেন্টে অফিসার প্রকাশ বলে, এ কি, তোমার বউ তো দেখি পিশাচিনী, হাজব্যান্ডের সাথে কি এরকম করে? অনির্বেশ বলে, না স্যার, একটা মেয়ে তার ইচ্ছে, তার স্যাটিসফ্যাকশন স্বামীর সামনে প্রকাশ করলো, এতে খারাপের কিছু নেই। দোষ তো সব আমারই, আমি তাকে খুশি করতে পারিনি। যাই হোক, এ বলে সে আবারও তার ঘটনা বলতে থাকে। একদিন অনির্বেশ সকালের ব্রেকফাস্ট করছিল, আর এদিকে তার বউ বিচলিতা ব্যালকনিতে গিয়ে সিগারেট টানছে। তখনই অনির্বেশ বিচলিতাকে ডেকে বলে যে, বিচলিতা, খাবারের লবণ একটু কম হয়েছে।
এইটা শুনে বিচলিতা এসে খাবারগুলো মুখে নিয়ে সেগুলো অনির্বেশের উপরেই থুতু দিতে শুরু করে। বলে, খাবারের এরকম দোষ তো অনেক ভালো করে ধরতে পারো দেখি, আর নিজের মধ্যে যে এত এত দোষ আছে ওইগুলো তো দেখো না। এই বলে বিচলিতা রেগে মেগে লবণের পুরো ডিব্বাটাই খাবারগুলোতে ঢেলে দেয়। এরপর জবরদস্তি খাবারগুলো অনির্বেশকে খাওয়াতে শুরু করে। আর খাবারগুলো খেয়ে বেচারা অনির্বেশের তো হালত খারাপ। বিচলিতাকে না কোনো শাসন করতে পারছে, না কিছু বলতে পারছে, চুপচাপ সহ্য করে যেতে হয়। এরপর একদিন অনির্বেশ তার অফিসের কাজ শেষ করে একটু তাড়াতাড়ি ঘরে ফিরে আসে তার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু বিচলিতা এসে বলে, আরে অনির্বেশ, তুমি এত জলদি বাসায় চলে এলে যে? অনির্বেশ বলে, হ্যাঁ, আজ কাজ একটু জলদি শেষ হয়েছে, আর তাছাড়াও তোমাকে দেখতে আমার অনেক ইচ্ছে করছিল। চলো আজ আমরা বাইরে গিয়ে ডিনার করে আসি, অনেক কিছুর শপিংও করব। এসব বলছিল কি, তখন এদিকে বিচলিতার রুম থেকে এই অবস্থায় একটা ছেলে বেরিয়ে আসে। এই ছেলেটার নাম হচ্ছে রবার্ট। বিচলিতা অনির্বেশের সাথে এই রবার্টের পরিচয় করিয়ে দেয়। বলে, অনির্বেশ, এর নাম রবার্ট। এই তো কিছুদিন আগে আমাদের সামনে যে বাসাটা আছে না, ওটাতে থাকতে এসেছে। আমাদের টিভিতে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্যই আমি তাকে ডেকেছি। এখন অনির্বেশ কি বুঝে না বুঝে ওটা তার ব্যাপার, আমরা তো বুঝতে পারি যে ঘটনা কি। এই রবার্ট বেটাও সেখান থেকে যেতে যেতে বিচলিতাকে হাঁক করে যায়, যেটা অনির্বেশের একদমই পছন্দ হয় না। মন খারাপ করে সে নিচের দিকে তাকিয়েছিল। বিচলিতা বলে, এরপর থেকে যখনই তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে না, আমাকে একটু জানিয়ে দিও, কারণ জানি না তখন আমি কি না কি কাজে বিজি থাকি। অনির্বেশ মন খারাপ করে বলে, বিচলিতা, যখন আমি বাসায় থাকবো না তখন তুমি কোনো পুরুষকে বাসায় ঢুকতে দিও না, সে যেই হোক। জানোই তো আজকালকার জমানা কীরকম, আবার ভাবিও না আমি তোমার উপর সন্দেহ করছি। বিচলিতা বলে, অনির্বেশ, তুমি আমার উপর সন্দেহ করছো? তুমি জানো না আমি তোমার একমাত্র পবিত্র স্ত্রী? ছি অনির্বেশ, তুমি এইটাও করতে পারলে? এইভাবে বিচলিতা অনির্বেশের মুখের উপর কফি ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। যারপর অনির্বেশ নিজেকে নিজে দোষ দিতে শুরু করে যে, ছি, এটা আমি কি করলাম? আমার এত পবিত্র স্ত্রীকে আমি খামাকাই এরকম একটা অপবাদ দিতে গেলাম। বিচলিতা তো আমাকে অনেক ভালোবাসে, সে জীবনও আমাকে ধোঁকা দিবে না। বেচারি আমার কথায় কত কষ্ট পেয়েছে হবে, এখন কিভাবে তাকে শান্ত করি? এসব বলেই ধীরে ধীরে সে রুমের দিকে যায়। দেখে বিচলিতা লাল পানি টানছে। এটা দেখো, এখন এটা দেখো, অনির্বেশ মনে মনে বলে। বেচারি অনেক কষ্ট পেয়েছে, কষ্ট ভোলানোর জন্যই লাল পানি টানছে। যাই হোক, এভাবে কিছুদিন পার হয়। আজ ছিল অনির্বেশদের ম্যারেজ অ্যানিভার্সারি। এখন এই দিনটাই বিচলিতাকে সারপ্রাইজ করার জন্য অনির্বেশ অনেক সুন্দর একটা রিং কিনে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। এরপর বেডরুমের এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে ঠিক টাইমে সারপ্রাইজ দেওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে দেখা যায় এইদিকে বিচলিতা রবার্ট নামের ওই ছেলেটিকে আবারও বাসায় নিয়ে এসে তার সাথেই ইটিস পিটিস করতে শুরু করে। এইদিকে লুকিয়ে অনির্বেশ এইসব কিছু দেখে অনেক কান্না করতে শুরু করে দেয়। এদিকে বিচলিতা তো রবার্টের সাথে এসব করার পর রবার্টকে বলে, আরে আসল পুরুষ তো তুমি তো আমাকে একদম ফুল স্যাটিসফাই করে দিয়েছ। আর আমার স্বামীর দিকে দেখো, তাকে দেখে তো আমার আদর করবো তো দূরে থাক, মুড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে বিচলিতারা এসব করে সে চলে যায় ওয়াশরুমে, আর রবার্ট চলে যায় তার মতো করে। যার একটু পর অনির্বেশ অফিস থেকে এইমাত্র বাসায় ফিরেছে এরকমের অ্যাক্টিং করে ভিতরে আসে। অর্থাৎ বিচলিতাকে এটা বুঝতে দেয় না যে সে যে তার সব কিছু জেনে ফেলেছে। বিচলিতা তো অনির্বেশকে দেখে বলে যে, আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি না, তোমার জন্য আমি অনেকগুলো খাবার বানিয়েছি। এইভাবে বিচলিতা অনির্বেশের সামনে ভালো সাজা নাটক করে, সাথে তার পায়ে ধরে এটাও বলে যে, আমি চাই যতবারই আমার জন্ম হবে তুমি আমার হাজব্যান্ড থাকো, তোমার মতো স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এইভাবে আর কি সে নাটক করে যায়। যার পরবর্তী দিন বিচলিতা যখন রুমে বসে বসে সেই রবার্টের সাথে কথা বলছিল, তখনই তার নজর যায় রুমের ব্যালকনির দিকে। দেখে সেইখানে একটা রিং আর একটা ফ্লাওয়ার পড়ে আছে, যেটা দেখে বিচলিতা বুঝতে পারে যে কাল এখানে কেউ দাঁড়িয়েছিল, আর অফকোর্স তার স্বামী অনির্বেশই। তার মানে অনির্বেশ তার ব্যাপারে সব কিছু জেনে ফেলেছে। তাড়াতাড়ি রবার্টকে বলে, রবার্ট, আমার স্বামী আমাদের ব্যাপারে জেনে ফেলেছে। রবার্ট বলে, কি? তাইলে এখন কি হবে? আমরা কিভাবে দেখা করব? বিচলিতা বলে, রবার্ট, চলো একটা কাজ করি, আমরা দুজন মিলে আমার স্বামীকে মেরে দিই, তাহলে আমাদের পথের কাটা শেষ হয়ে যাবে। এটা শুনে রবার্টের তো হুঁশি উড়ে যায়। বলে, কি বলছো কি তুমি এসব? তুমি কি হুঁশে আছো? বিচলিতা বলে, হ্যাঁ রবার্ট, আমি হুঁশে আছি। এই অনির্বেশের জন্য আমি তোমায় কিভাবে ছাড়তে পারি? তুমি যে কোনোভাবে আমাকে যেখান থেকে পারো সাইনাইড এনে দাও, আমি খাবারের সাথে মিশিয়ে অনির্বেশকে শেষ করে দিব। এইদিকে বিচলিতার এই সব কথাগুলোই দরজার আড়ালে দাঁড়িয়ে অনির্বেশ শুনছিল। সাথে মনে মনে বলে, একটা পরপুরুষের জন্য আমার বউ আমাকে মারতে যাচ্ছে।
পরের সিনে কথা মতো বিচলিতা খাবার রেডি করে সেগুলোতে সাইনাইড মিক্স করে দেয়। এরপর অনির্বেশকে ডেকে বসিয়ে জোরজবস্তি তাকে সেগুলো নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করে যায়। অনির্বেশ কোনোরকম একটা বাহানা দিয়ে দেয় যে আমার এখন খিদে নেই, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। এই বলে সে বাহানা দিয়ে তখন বেঁচে যায়। যার পরপরই সে তার বইয়ের হাত থেকে বাঁচার জন্য পুলিশ অফিসার প্রকাশদের কাছে এসেছে সাহায্য চাইতে। এইভাবে প্রকাশদের সব কিছু জানিয়ে বলে, স্যার, একমাত্র আপনারাই আমাকে বাঁচাতে পারেন, দয়া করে আমার বইয়ের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিন, না হলে আমার বউ এবং তার বয়ফ্রেন্ড রবার্ট মিলে আমাকে শেষ করে দিবে। সব শুনে প্রকাশ বলে, তুমি চিন্তা করো না, প্রথমে তোমার বউকে ডেকে আচ্ছা মতোই তাকে শিক্ষা দিব। এটা শুনে অনির্বেশ বলে, না স্যার, আমার বউকে কিছু করবেন না আপনি, সে অনেক মাসুম। আসলে ওই রবার্টই তার মাথা খেয়েছে, সেই তাকে ফাঁসিয়েছে হবে। এখান থেকে সিন একটু করে ধানুর নামের ওই বিজনেসম্যানের উপর চলে যায়। এই ধানুর যখন কোনো একটা ক্যাফেতে বসেছিল তখনই সেইখানে মৈতালি এবং দুর্গা আসে এমনি মানুষজনদের কাছ থেকে ডোনেশন তোলার জন্য। এদেরকে দেখে ধানুর যখন তাদের কাছে যায় তখন ধানুরের খুশবু পেয়েই দুর্গা বুঝে যায় যে ধানুরও যে এখানে আছে। ধানুর তাদের জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কি করছো? দুর্গা বলে, না স্যার, এমনিতেই বাচ্চাদের স্কুল ফিয়ের জন্য কিছু টাকা কালেক্ট করছি, যদি আপনিও কিছু সাহায্য করতেন তাহলে ভালো হয়। ধানুরও টাকার একটা চেক বের করে তাদেরকে দিয়ে দেয়। সাথে ধানুরকে দেখে এখানে মনে হয় যেন সে মৈতালিকে পছন্দ করতে শুরু করেছে। তাকে কফির জন্য ইনভাইট করতে শুরু করে, কিন্তু মৈতালি সাইড ল্যাঙ্গুয়েজে ধানুরকে বলে যে ডোনেশনের জন্য আমাকে অন্য জায়গায় যেতে হবে, তাই এখন তো পসিবল না, বলে দুজন সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সিআই প্রকাশের সিনিয়র অফিসার কল করে তাকে অনির্বেশের কেসটার ব্যাপারে জিজ্ঞাসা করছিল, কিন্তু এখানে দেখা যায় প্রকাশ তো কেসটার ব্যাপারে ভুলে গেছে। প্রথম দিকে তো বুঝতে পারে না কোন অনির্বেশ, আবার একটু পর গিয়ে মনে পড়তেই অনির্বেশের ওয়াইফ বিচলিতার নাম্বার খুঁজে বের করে সোজা তার নাম্বারে কল দেয়। পরিচয় দিয়ে বলে যে আমি পুলিশ অফিসার প্রকাশ বলছি, তোমার সাথে জরুরি কিছু কথা আছে, এরকম লোকেশনে চলে আসো। বিচলিতা উল্টো জিজ্ঞাসা করে যে আপনার সাথে আমার কাজ কি স্যার, যদি একটু ডিটেলস বলতেন আর কি। প্রকাশ বলে, বা কি দারুণ অ্যাক্টিং, পুলিশকেই উল্টো প্রশ্ন, তুমি যে তোমার স্বামী অনির্বেশের সাথে যা করছো না তার সব কিছু আমরা জানি, এমনকি তুমি তাকে জানে মারতেও যাচ্ছ, ফাটাফাট পুলিশ স্টেশনে এসে স্যারেন্ডার করো। এখানে বিচলিতা বলে, স্যার কি বলছেন কি এসব? আসল সত্যতা হচ্ছে আমি আমার স্বামীকে না, বরঞ্চ আমার স্বামী অনির্বেশই তো আমাকে মারতে যাচ্ছে। প্রকাশ বলে, আবার বন্ধ করো তোমার নাটক, তুমি আর তোমার বয়ফ্রেন্ড রবার্ট মিলেই যে তাকে মারতে যাচ্ছ তা আমি সব কিছু জানি, সোজাসুজি এসে স্যারেন্ডার করলে তো করবে, না হলে অনেক খারাপ হবে। বিচলিতা বলে, স্যার দেখুন, আমি কেন তাকে মারতে যাব? আসলে আমার স্বামী অনির্বেশ সে নিজে অনেক বড় একজন সাইকো, প্রত্যেকটা দিন আমাকে টর্চার করছে। এরপর জানি না সে আপনার কাছে গিয়ে আপনাকে কি বুঝিয়েছে, আসল সত্যতা তো আমি আপনাকে বলছি। এইভাবে বিচলিতা উল্টো প্রকাশকেই কিছু ঘটনা বলতে শুরু করে। সিন বিচলিতার ঘটনা অনুযায়ী ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। একদিন অনির্বেশ অনেক ব্রুটালভাবেই বিচলিতার সাথে রোম্যান্স করতে শুরু করে, অনেক কষ্ট দিয়ে সে বিচলিতাকে এসব করে। আর এসবের পর বিচলিত অনির্বেশকে বলে যে তুমি যদি আমার সাথে এরকম ব্রুটালভাবে এসব করো তাহলে তো আমি মরে যাব, অনেক কষ্ট হয় আমার। সাইকো অনির্বেশ বলে যে মরে যাও বিচলিতা, কিন্তু মরার আগে আমাকে খুশি করে যাও। এটা বলে সে আবারও বিচলিতার উপর ঝাঁপিয়ে পড়ে। শুধু তাই নয়, এই অনির্বেশ ছিল এমন কিসিমের মানুষ, সে উঠতে বসতে তার বউয়ের উপর সন্দেহ করত সে অফিসে থাকাকালীন তার বউ যেন অন্য কোনো ছেলের সাথে না ইটিস পিটিস করে বসে। এর জন্য সে অফিসে যাওয়ার আগে বিচলিতাকে ডাইপার পরিয়ে দিত, যতক্ষণ না সে অফিস থেকে ফিরে আসছে এটা পরেই থাকতে হবে, যদি তার হিসু বা পটি করতে হয় তাহলে এইটাতেই করতে হবে। প্রত্যেক দিন সে এরকমই বিচলিতার ওপর টর্চার চালাতো। এমনকি এইটাও বলে যেত যে দুধওয়ালা, পেপারওয়ালা, সবজিওয়ালা যেই আসুক না কেন যেন তারা কেউই ভিতরে না আসে। এসব বলে অনির্বেশ অফিসে চলে যাওয়ার পর বিল্ডিংয়ের ওয়াচম্যান সবজি দিতে আসে। ভিতর থেকে বিচলিতা বলে যে ভাইয়া আপনি সবজিগুলো বাইরে ওইখানে রেখে চলে যান, একটু পরে এসে আমি নিয়ে যাব। এভাবেই একটু পর বিচলিতা এসে যখন সবজিগুলো নিচ্ছিল তখনই সেখানে ওয়াচম্যান এসে তাকে বলতে শুরু করে যে ম্যাডাম, সবজির রেট আগে থেকে একটু বেড়ে গেছে, তাই যদি পরের বার থেকে আপনিও টাকা একটু বাড়িয়ে দেন তাহলে ভালো হয়। বিচলিতা ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বলে, ভাই আমি আমার স্বামীর সাথে কথা বলে পরে দিয়ে দিব, এখন আপনি তাড়াতাড়ি এখান থেকে যান, আমার স্বামী দেখে নিলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এটা বলতেই যেমন ভয় তেমনটাই হয়। অনির্বেশ এসে এদেরকে সাথে দেখে নেয়। এরপর বিচলিতাকে ভিতর নিয়ে এসে তারপর সন্দেহ করতে শুরু করে, বলতে শুরু করে, এ কি
আমার ফিরতে একটু লেট হয়েছে আর তুমি ওয়াচম্যানের সাথে কানেক্ট হয়ে গেছো। কখন থেকে চলছে তোমাদের চক্কর? বলো না দেখি। আমি তো তোমার স্বামী, বলতে পারো। বিচলিতা বলে, কি আজেবাজে কথা বলছেন আপনি এসব? ও তো জাস্ট সবজির এক্সট্রা দাম চাচ্ছিল। সবজির দাম যে আগে থেকে একটু বেড়েছে ওটাই বলছে, ব্যাস, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু এখানে অনির্বেশ বিচলিতার কোনো কথা শুনে না, এমনকি ধরে তাকে মারতেও শুরু করে দেয়। তারপর তার সেই ডাইপারটা চেক করতে শুরু করে, দেখে সব কিছু ঠিকঠাকই আছে। তারপর গিয়ে বলে, আরে ইয়ার, খামাকে আমি তোমার উপর সন্দেহ করলাম, মেরেও দিয়েছি। সরি জান, ভুল হয়ে গেছে। চলো এখন একটু করে এখান থেকে লাল পানি খেয়ে নাও, সব ব্যথা একেবারে চলে যাবে। এভাবে এই সাইকুত জবরদস্তি বিচলিতাকে ড্রিঙ্কস করাতে শুরু করে। এইসব করিয়ে আবারও বিছানায় নিয়ে গিয়ে তার সাথে ব্রুটালভাবে উসব করে। বেচারি বিচলিতা সবকিছু চোখ বুজে মেনে নিয়ে ক্লান্ত হয়ে টেবিলের উপর বসে অ্যাকোরিয়ামে থাকা মাছগুলোর দিকে তাকিয়েছিল। তার সুখ দুঃখ সবকিছু মাছটার সাথে শেয়ার করতে শুরু করে। নিজে নিজে সে মাছটার সাথে কথা বলে যায়। এখন এইসব কিছু অনির্বেশ দেখে এই পরের দিনই অ্যাকোরিয়ামে থাকা সে মাছটার ফ্রাই বানিয়ে জোরজবস্তি বিচলিতাকে সেটাই খাওয়াতে শুরু করে। বলতে শুরু করে, আমি তোমার স্বামী, তোমার সুখ হোক দুঃখ হোক যাই হোক সবকিছু আমার সাথে শেয়ার করবে। বিচলিতার মুখ থেকে এইসব কিছু শোনার পর প্রকাশ তো পুরো শক খেয়ে যায়। বলে, তাহলে এই রবার্টের কাহিনী কি? সে কোত্থেকে এলো? এটা বলতে বিচলিতা এই রবার্টের ব্যাপারও বলতে শুরু করে। একদিন ওয়াচম্যান একটা কুরিয়ার নিয়ে বিচলিতার সেখানে আসে। বিচলিতা প্রত্যেকবারের মতো এবারও ভিতর থেকে বলে যে, ভাইয়া আপনি বাইরে রেখে চলে যান, আমি এসে নিয়ে নিব। তো কথা মতো ওয়াচম্যান চলে যাওয়ার পর বিচলিতা বাইরে এসে সে কুরিয়ারটা নিয়ে ভিতরে চলে আসে। ঠিক ওই সময় রবার্ট সেখানে বিচলিতার বাসায় এসে পড়ে। বলতে শুরু করে, ম্যাডাম এই কুরিয়ারটা আমারই, ওয়াচম্যান ভুল করে আপনাদের মনে করে আপনাদের এখানে রেখে গেছে। বিচলিতা ঘাবড়ে তাড়াতাড়ি রবার্টকে কুরিয়ারটা ফিরিয়ে দিয়ে বলতে শুরু করে যে, নিন নিন, তাড়াতাড়ি এখান থেকে চলে যান, কারণ ওই সময় আসলে অনির্বেশের বাসায় ফেরার সময় হয়েছিল। এখন বিচলিতা এতটাই ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে তো সে সেখানে অজ্ঞানী হয়ে যায়। রবার্ট তাড়াতাড়ি বিচলিতার কাছে এসে তার মুখে পানি ছিঁড়ে দিয়ে তাকে হুঁশে আনে। বিচলিতাও হুঁশে আসতেই রবার্টকে আবারও বলতে শুরু করে যে, ভাই আপনি জলদি এখান থেকে বেরিয়ে যান, আমার স্বামী যদি দেখে নেই না তাহলে মুসিবত হয়ে যাবে। এটা বলতেই রবার্ট এখান থেকে বের হওয়ার আগে আগেই অনির্বেশ বাসায় এসেও পড়ে, যার জন্য রবার্ট বিচলিতার কথা মতোই বাসার ভিতরে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়েছিল। এখন অনির্বেশ বাসায় ফিরতেই বিচলিতার হাবভাব দেখে তো সে বুঝে যায় যে কোনো একটা গড়বড় তো আছেই। বিচলিতাও অনির্বেশকে কোনোরকম করে কিছু বুঝতে না দেওয়ার জন্য বলে, আপনাকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। এভাবে সে অনির্বেশকে জড়িয়ে ধরে এদিকে রবার্টকে ইশারায় বলতে শুরু করে যে, যাও জলদি এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু অনির্বেশ এখানে এই সব কিছু ধরে ফেলে, রবার্টকেও এখানে ধরে নেয়। রবার্ট অনির্বেশকে বোঝানোর চেষ্টা করে যে, স্যার আমি আপনাদের সামনের বাসাতে থাকি, ভুলক্রমে ওয়াচম্যান আমার কুরিয়ার আপনাদের এখানে দিয়ে গেছে, ওটা নিতে এসেছিলাম। এখন আপনি ভুল কিছু মনে করবেন ভেবেই বিষয়টা আপনাকে বুঝতে দিইনি। ব্যাস, এসবের পর কি আর? অনির্বেশ বিচলিতাকে ধরে ওই দিন অনেক মারধর করে, অনেক খারাপভাবে তাকে টর্চার করে। এভাবে বিচলিতার সব কিছুই পুলিশ অফিসার প্রকাশকে জানায়। আর সব শুনে প্রকাশ বলে, তোমার সাথে এত কিছু হচ্ছিল আর তুমি পুলিশ স্টেশনে এসে একবার কমপ্লেনও দিলে না? মন খারাপ করে বিচলিতা বলে, স্যার আমি যদি কমপ্লেন দিতামও তাহলে আপনারা কয়দিনই বা আমাকে প্রোটেক্ট করতেন? ঘুরে ফিরে তো আমার এই সংসারে আসতে হতো, তাই না? তখন অনির্বেশ রেগে গিয়ে আমার আরও ক্ষতি করে বসতো, এই জন্য আমি ভয়ে কাউকে কিছু বলিনি স্যার। এখান থেকে সিন শিফট হয়ে যায় ধানুরের উপর। ধানুর পিঙ্কি নামের এই প্রস্টিটিউট মেয়েটাকে বুক করে একটা 5 স্টার হোটেলের রুমে এসেছে। ধানুর পিঙ্কিকে বলে, এটাই আমার প্রথমবার। এখন এর সাথে যে কাজের জন্য এসেছে ওটা না করে ধানুরের সাথে সারা রাত বসে গল্প করতে শুরু করে দেয়। বলতে শুরু করে, আমি প্রত্যেক দিনে আমার কাজে অনেক ব্যস্ত থাকি, আমার আশেপাশে যে লোকগুলো আছে তারাও সবাই মুখোশের আড়ালে আমার ক্ষতি চায়। মন খুলে নিজের সব কিছু শেয়ার করার জন্য এখনও কাউকে পাইনি, তাই আজ সারা রাত আমি তোমার সাথে কথা বলবো। অন্যদিকে ওই রবার্ট সে সিএ প্রকাশকে কল করে। আর রবার্টের কল পেয়ে প্রকাশ বলে, আরে আমি তো এক্ষুনি তোমাকে কল করতে যাচ্ছিলাম। রবার্ট বলে, স্যার আমার জান আপনি বাঁচাতে পারেন। প্রকাশ বলে, হ্যাঁ, বিচলিতা আমাকে সব কিছু বলেছে যে তার স্বামী অনির্বেশ তাকে কী ধরনের টর্চার করছে, তোমাকেও যে একদিন বাসাতে দেখে কীরকম সন্দেহ করছে। এখানে শকিংলি রবার্ট অন্য আরেক গল্প বলে, স্যার এই বিচলিতা কোনো মাসুম না, এই ওয়াইফ এবং হাজব্যান্ড তারা দুজনই সাইকো, দুজনে আমার বেঁচে থাকা হারাম করে দিয়েছে। তাদের দুজনের কথাই একদমই বিশ্বাস করবেন না, আপনি আমার কথা শুনুন।
এভাবে রবার্ট তার পয়েন্ট অফ ভিউ থেকে তার গল্প বলতে শুরু করে। একদিন নাকি বিচলিতার জন্মদিনের সময় বিচলিতা এবং তার হাজব্যান্ড অনির্বেশ রবার্ট এবং তার গার্লফ্রেন্ডকে তাদের বাসায় ইনভাইট করে প্রতিবেশী হিসেবেই। আর রবার্টের এই গল্পে অনির্বেশ এবং বিচলিতা তারা দুজন একজন আরেকজনকে অনেক ভালোবাসে, তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। যাই হোক, এই পার্টিতে তারা সবাই মিলে অনেক জমিয়ে এনজয় করে। এখন এইভাবে সারা রাত পার্টি শার্টি করার পর রবার্ট বলে, ঠিক আছে এবার আমরা যাই। অনির্বেশ বলে, আরে ইয়ার, তোমরা দুজন আমাদের গেস্ট, উপরে অনেক সুন্দর একটা খালি রুম আছে, যাও আজকের রাতটা ওইখানে রেস্ট করে নাও। কথা মতো রবার্টও তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেই রুমটাতে চলে যায়। এখন মহলও ছিল ওই রকমই, ওইখানে তারা দুজন রোম্যান্স করতে শুরু করে দেয়। পরের দিন আবার সকাল হতেই যে যে যার মতো করে চলে যায়। কিন্তু এইখানে বিচলিতা কল করে রবার্টকে আবারও তার বাসায় ডাকে। রবার্ট এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, আমাকে আবার ডাকলে যে? বিচলিতা বলে, রবার্ট তোমার জন্য একটা মিষ্টি খাবার বানিয়েছি, একটু টেস্ট করে দেখো তো কীরকম হয়েছে। রবার্ট অবাক হয়ে বলে, কি খাবার টেস্ট করার জন্য আমাকে ডাকলে? বিচলিতা বলে, আরে না না, তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে। এই বলে বিচলিতা রবার্টকে একটা ভিডিও দেখাতে শুরু করে, যেটা ছিল কাল রাতে রবার্ট এবং তার জিএফ মিলে রুমে যে রোম্যান্স করছিল সেই রোম্যান্সেরই ভিডিও। বিচলিতা এবং অনির্বেশ মিলে লুকিয়ে হিডেন ক্যামেরা দিয়ে সব কিছু ভিডিও করে নিয়েছিল। এটা দেখে রবার্ট তো কিছু বুঝতে পারছে না যে তোমরা এটা কেন করলে, এই ভিডিও জলদি ডিলিট করো, না হলে আমি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে দিব। বিচলিতাও বলে, হ্যাঁ হ্যাঁ যাও, যা ইচ্ছে করো, কিন্তু তার আগে আমি এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দিব। রবার্ট বলে, কি চাই তোমার? বিচলিতা বলে, আমার তোমাকে চাই, একটা রাত তোমার সাথে কাটাতে চাই। রবার্ট বলে, এই কথা অনির্বেশ জানলে কি হবে? অনেক কষ্ট পাবে সে। বিচলিতা বলে, আবে সে কিছু জানতে পারবে না, চিল। বলে দুজন রুমে এসে ইটিসপিটি শুরু করে দেয়। আর এরই মাঝেই অর্ধেকেই সেখানে এসে হাজির হয় অনির্বেশ। আর রবার্টও এখানে গিয়ে জানতে পারে বিচলিতা এবং অনির্বেশ একসাথে মিলে আছে, তারা দুজন মিলেই রবার্টকে ফাঁসিয়েছে। এখন এইসব কিছু অনির্বেশা ভিডিও করে ফেলেছে। রবার্ট তাদের জিজ্ঞাসা করে যে কেন করছো তোমরা এরকমটা, কি চাই তোমাদের আমার থেকে? অনির্বেশ তার জামা খুলে রবার্টের পাশে শুয়ে বলে, আমার তোমাকে চাই, বোঝো ঠেলা। এর সাথে বলে, কাল তুমি তোমার জিএফকে নিয়ে আসবে, তাকে নিয়েও এনজয় করব, না হলে তো তোমার দুইটা ভিডিও আমার কাছে আছে, সব কিছু একেবারে ভাইরাল করে দিব। এইভাবে মূলত অনির্বেশ এবং বিচলিতা মিলে নাকি রবার্টকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। আর রবার্টের মুখ থেকে এইসব শোনার পর প্রকাশের তো একেবারে মাথায় হ্যাং হয়ে যায়। রবার্ট কান্না করে করে প্রকাশকে বলে যে স্যার, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন, ওরা আজকে আমার জিএফকেও রেখেছে। এখান থেকে সিন আবারও চলে যায় সেই ধানুরের উপর। ওই ধানুর সে প্রস্টিটিউট পিঙ্কির সাথে ছিল না, সেখানেই সারা রাত ধরে পিঙ্কির সাথে গল্প করার পর ধানুর এখানে এই প্রস্টিটিউট পিঙ্কিকে প্রপোজ করতে শুরু করে। তবে পিঙ্কি জানিয়ে দেয় যে সে কোনো রিলেশনশিপ আসতে চাচ্ছে না। তবে ধানুর ছিল অনেক সিরিয়াস, সে পিঙ্কিকে একটা বাড়ি দেওয়ারও প্রমিস করে। এখন এত রিকোয়েস্ট করাতে পিঙ্কিও ধানুরের কথা মতো রাজি হয়ে যায়। তারপর কি আর, দুজন বেডরুমে গিয়ে এনজয় করে। আর এখান থেকে সিন আবারও সিএ প্রকাশদের উপর চলে আসে। সিএ প্রকাশরা একটা মর্চরি রুমে এসেছে, অর্থাৎ ওই যে শুরুর দিকে তাদের কাছে একটা খবর এসেছিল না যে একটা মেয়ের লাশ পাওয়া গেছিল, ওই কেসটার তদন্তে এসেছে। পোস্টমর্টম ডক্টর প্রকাশদের জানায় যে হত্যাকারী এই মেয়েটিকে অনেক টর্চার করে করে মেরেছে। আর এখানে এসে আমরা বড়সড় একটা ঝটকা খাই, এই মেয়ে অন্য কেউ নয়, এটা ছিল সেই পিঙ্কি যে ধানুরের সাথে ছিল। আর তার এইরকম খারাপভাবে মার্ডারটাও অন্য কেউ করেনি, সেটা ধানুরই করেছে। এই ধানুর ছিল পুরো সাইকো। এদিকে প্রকাশ তার একজন অফিসারকে বলে, তুমি এক কাজ করো, তুমি ওই অনির্বেশের অ্যাড্রেস মতো গিয়ে সেখানে এই অনির্বেশ, তার ওয়াইফ বিচলিতা এবং এই রবার্টের ব্যাপারে একটু খোঁজ লাগাও। এরা তিনজন মিলে তো একেবারে আমার মাথায় খেয়ে ফেলেছে। তো এই অফিসারও প্রকাশের কথা মতো সেই অ্যাপার্টমেন্টে আসে যেখানে অনির্বেশরা থাকতো। কিন্তু এখানে এসে অনির্বেশদের ব্যাপারে খোঁজ নিতেই অফিসার জানতে পারে এখানে তো অনির্বেশ, বিচলিতা বা রবার্ট নামের কেউ থাকেই না। তবে এখানে লন্ড্রির কাজ করে যেরকম একজন মহিলা এই অফিসারকে বলে, স্যার যাদেরকে আপনি খুঁজছেন এদের মধ্যে বিচলিতা এবং এই রবার্টকে তো আমি চিনি না, বাট যে অনির্বেশের কথা বলছেন তাকে আমি চিনি, তাকে আমি এখানে না অন্য জায়গাতে দেখেছি। আর তাছাড়াও যতটুকু আমি জানি তার নাম অনির্বেশ না, তার নাম হচ্ছে রামকৃষ্ণা। এটা জানতে পেরে এই অফিসারের সাথে সাথে প্রকাশকে কল করে সব কিছু জানিয়ে দেয়। প্রকাশ এবার সিদ্ধান্ত নেই এইসব কিছু সে শেষ দেখে ছাড়বে যে আসল সত্যতা কি, এই রামকৃষ্ণা নাকি অনির্বেশ।
বলে সে ওই লন্ড্রিওয়ালা মহিলাটার দেওয়া অ্যাড্রেস মতো যায়, যেখানে মহিলা বলেছিল যে সে অনির্বাসকে দেখেছে। আর এখানে খুঁজতে খুঁজতে একটা জায়গায় প্রকাশ অনির্বাসকে এখানে পেয়েও যায়। এখন অনির্বাসকে ট্রাই করার জন্য প্রকাশ লুকিয়ে অনির্বাসের নাম্বারে কল করতে শুরু করে, জিজ্ঞাসা করে যে অনির্বাস তুমি কই এখন। অনির্বাস বলে, স্যার আমি তো এখন ডাবিংয়ের কাজে এসেছি, স্টুডিওতে আছি। স্যার আমার কেসটার ব্যাপারে কি ভাবলেন? দয়া করে আমাকে আমার বইয়ের হাত থেকে বাঁচিয়ে নিন। প্রকাশও বলে, ঠিক আছে দেখে নিব আমি। এ বলে প্রকাশ অনির্বাসের কলটা কেটে এবার বিচলিতার নাম্বারে কল দেয়। কিন্তু এইখানে গিয়ে দেখা যায় সেই নাম্বারটাতেও কল আসা হচ্ছে অনির্বাসের কাছেই। আর আরও শকিং করা বিষয় হচ্ছে, বিচলিতার নাম করে মেয়ের গলা বানিয়ে অনির্বাসী প্রকাশের সাথে কথা বলছে। হুবহু একদম বিচলিতার মতো সেজে প্রকাশকে বলে যে স্যার মরে গেছি নাকি বেঁচে আছি এটা জানার জন্য কল করেছেন। স্যার আমি আমার স্বামীর টর্চার আর সহ্য করতে পারছি না, আমি আমার জীবন দিয়ে দিব। এটা বলে কল রেখে এই অনির্বাস এইবার রবার্টের মতো সেজে প্রকাশকে আবার কল দেয়। এবার রবার্টের গলাতেই প্রকাশকে বলতে শুরু করে যে স্যার আপনি আমাকে এবং আমার জিএফকে কবে এখান থেকে মুক্ত করবেন? এই অনির্বাস এবং তার বউ মিলে আমাদের বেঁচে থাকায় হারাম করে দিয়েছে। এই সব কিছু দেখে প্রকাশের তো শুধু হুঁশি না, একেবারে সব কিছু উড়ে যায়। আর এটাও বোঝা যায় এই অনির্বাসী সব কিছু করছে, না আছে বিচলিতা, না আছে কোনো রবার্ট। আর এই সব কিছু জানতে পেরে সে অনির্বাসের সামনে আসে, বলে বাহ বাহ বাহ, আমি তো তোমাকে ছোটখাটো একজন ডাবিং আর্টিস্ট মনে করেছিলাম, কিন্তু তুমি তো মাস্টার বের হয়েছ। মেয়ের ভয়েস থেকে শুরু করে একদম পুরুষের ভয়েস সব কিছু তো জানো দেখি। অনির্বাসও তুমি, বিচলিতাও তুমি, রবার্টও তুমি, সব কিছু তুমি। আর একবার এক এক রকমের কাহিনী বানিয়ে আমাকে বোকা বানানো। এটা বলতেই এই বেটা প্রকাশের মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়, আর সাথে সাথেই তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। আর প্রকাশ হুঁশ আসতে দেখে যে জায়গায় তাকে বেঁধে রাখা হয়েছিল ওইখানে আরও দুজনকেও অনেক মারধর করে বেঁধে রাখা হয়েছে। একজন ছিল এই মেয়েটা, আরেকজন ছিল এই ছেলেটা। এরা দুজনই হচ্ছে অনির্বাসের কাহিনীর সেই বিচলিতা এবং রবার্ট, কিন্তু তাদের আসল নাম ছিল, এ হচ্ছে ডক্টর শরণ্যা, এ হচ্ছে ডক্টর শরণ্যা, আর ছেলেটার নাম ছিল আদি। অনির্বাস তাদের তিনজনের কাছে আসে। প্রকাশ তো তার মতো করে অনির্বাসকে হুমকি দিয়ে চলেছে যে তুমি কার সাথে গেম খেলছো, একজন পুলিশ অফিসারকে এইভাবে ধরে নিয়ে আসা, জলদি আমাকে ছাড়ো না হলে খবর আছে। তো অনির্বাস এখানে প্রকাশদের আসল সত্যতা বলতে শুরু করে। তার আসল নাম হচ্ছে রামকৃষ্ণা। রামকৃষ্ণা ছিল ছোটখাটো একজন মিমিক্রি আর্টিস্ট। সে যখনই সুযোগ পেত তখনই ওই অনাথ আশ্রমে গিয়ে সেখানের বাচ্চাদেরকে মিমিক্রি করে তাদেরকে আনন্দ দিত, হাসাতো। এখন একই অনাথ আশ্রমে মৈতালিও আসা যাওয়া করত। মূলত রামকৃষ্ণা এবং মৈতালি তারা দুজন একজন একজনকে পছন্দ করত। মৈতালির জন্যই রামকৃষ্ণা এই অনাথ আশ্রমে আসা যাওয়া করত। এই জন্য রামকৃষ্ণাকে ইশারা বোঝায় যে আমি তো কথা বলতে পারি না, তারপরও তুমি আমাকে ভালোবাসো, আমি কি এর যোগ্য? কিন্তু রামকৃষ্ণও যেমন তেমন করে মৈতালিকে বোঝায় যে কথা বলতে না পারলে কি হয়েছে, আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছি আর তোমাকে অনেক অনেক সুখে রাখবো। এভাবেই দুজনের ভালোবাসাটা চলে আর কি। এর কিছুদিন পর রামকৃষ্ণের কাছে আমেরিকা থেকে একটা অফার আসে। ওইখানে একটা অনুষ্ঠানে তাকে স্টেজ পারফর্ম করতে হবে একজন মিমিক্রি আর্টিস্ট হয়ে। তো রামকৃষ্ণ মৈতালির কাছ থেকে বিদায় নিয়ে কিছুদিনের জন্য আমেরিকায় চলে যায়। তবে কয়েক সপ্তাহ পর আমেরিকা থেকে ফিরতেই রামকৃষ্ণ জানতে পারে মৈতালি নাকি নিজে নিজেই আত্মহত্যা করে নিয়েছে। এখন কি হয়েছে, কেন হয়েছে, এইসব কিছু রামকৃষ্ণের মাথায় ঢুকে না। মৈতালির জন্য অবশ্য ওই দুর্গার অনেক মন খারাপ ছিল, অর্থাৎ অনাথ আশ্রমের সেই দুর্গা যে চোখে দেখতে পেত না। এখানে একদিন দুর্গা মৈতালির একটা উড়না হাতে নিয়ে তাকে স্মরণ করছিল, তার জন্য কান্না করছিল। কিন্তু তখনই সে এখানে এই উড়নায় এমন একটা ঘ্রাণ পায় যে ঘ্রাণটা পাওয়ার সাথে সাথে সে বুঝে যায় এটা তো ধানুর নামের সেই লোকটারই পারফিউমের ঘ্রাণ। সাথে সাথে দুর্গা রামকৃষ্ণকে বলতে শুরু করে যে ভাইয়া আমার কোনো একটা গড়বড় মনে হচ্ছে, আমাদের মৈতালিকে হয়তো কেউ মেরে দিয়েছে। তার উন্নাতে যে ঘ্রাণটা আমি পাচ্ছি আমি ভালো করে জানি এটা ওই ধানুরেরই। এই গান থেকে সিন একটু ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয়। একদিন রাতে মৈতালি যখন কোনো একটা জায়গা থেকে ফিরছিল, অটোর জন্য দাঁড়িয়েছিল, তখনই সেই রাস্তা দিয়ে ধানুর যাওয়ার সময় মৈতালিকে দেখে তার গাড়ি দাঁড় করায়, বলতে শুরু করে যে চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। এখন মৈতালি তো জানে যে এই ধানুর অনেক ভালো একজন মানুষ, সবসময় তাদের অনাথ আশ্রমে তাদেরকে ডোনেশন দিয়ে থাকে। তাই সে তখন ধানুরের গাড়িতে উঠে তার সাথে যেতে শুরু করে। এরপর যেতে যেতে ধানুর এখানে একটা চকলেটে করে মৈতালিকে নেশার কিছু একটা খাইয়ে দেয়, যেটা খাওয়ার সাথে সাথে মৈতালি হুঁশ হারিয়ে ফেলে। তারপর কি আর,
ধানুর মৈতালিকে তার ফ্ল্যাটে নিয়ে এসে তার সাথে অনেক খারাপভাবেই তাকে নির্যাতন করে। পুরো একটা সাইকোর মতোই মৈতালির সাথে এসব করার পর ধানুর এসব কিছু যাতে বাইরে না আসে এইগুলোকে মাঠে চাপা দেওয়ার জন্য সে তার পার্টনার ওই আদিকে কল করে। বলতে শুরু করে, এরকম একটা মেয়েকে তুলে নিয়ে এসেছি, কাজ শেষ হয়েছে, এবার তুমি তাকে শেষ করে দিয়ে কোনো এক জায়গায় ফেলে দিয়ে আসো। আদি বলে, এরকমটা হলে তুমি পরে গিয়ে ফাঁসতে পারো। এক কাজ করি, আমার পরিচিত একজন পোস্টমর্টম ডক্টর আছে শরণ্যা, তাকে দিয়ে একটা মিথ্যা রিপোর্ট বানিয়ে নিব, এরপর আরামসে তোমার শিকারকে তুমি আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারবে। মূলত এরকম করে তারা কাজটা করে। শুধু মৈতালিকেই হত্যা করে তারা থেমে থাকে না। ধানুর ছিল আসলে ওইরকমই একজন সাইকো। মেয়েদেরকে এভাবে সে ভুক করে করে তাদের হত্যা করত, আর সেই পোস্টমর্টম ডক্টর শরণ্যাকে দিয়ে সেগুলোর ফেক রিপোর্ট বানিয়ে কেস অন্যদিকে ঘুরিয়ে দিত। আর তার পার্টনার ছিল এই আদিও। তবে এইসব কিছু জানার পর ওই দিনই রামকৃষ্ণ প্রথমতে এই ধানুরকে ধরে সেই দিনই মেরে ফেলেছিল। এখন প্রেজেন্টে রামকৃষ্ণ বলতে শুরু করে, আমি আমার মৈতালির সাথে অনেক ছোট করে একটা স্বপ্ন দেখেছি, আমরা দুজন অনেক হাসি খুশিতে আমাদের দিন পার করব, কিন্তু তোমরা এক নিমিষে আমার স্বপ্ন ভেঙে দিয়েছ। এই সিআই প্রকাশও ছিল মূলত একজন ঘুষখোর। সেও অনেকবার ওই ধানুরের কাছ থেকে টাকা খেয়ে তার অনেকগুলো কেসকেই অন্যদিকে ঘুরিয়ে ধানুরকে বাঁচিয়ে দিয়েছিল, যার জন্য রামকৃষ্ণ মূলত এই দারুণ প্ল্যানটা করে তাদের সবাইকে ফাঁসিয়ে এক জায়গায় নিয়ে আসে। তারপর কি আর, তার নিরীহ মৈতালির প্রতিশোধের বদলে এদের একজন একজনকে ধরে রামকৃষ্ণ জানে শেষ করে দেয়। এভাবে দারুণ একটা মাস্টার প্ল্যান করে রামকৃষ্ণ তার প্রতিশোধ নিয়ে নেয়। আর দেখতে দেখতে মুভিটাও এইখানে শেষ হয়। তো রামকৃষ্ণের এই রিভেঞ্জ আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। সাথে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।